একটু একা হয়ে বসুন এই গল্পটা শোনার জন্য। দরজাটা না হয় ভেজিয়ে রাখলেন, বাইরের কোলাহল যেন এই একান্ত মুহূর্তগুলোতে এসে না পড়ে। আমি শ্রেয়া, আপনাদেরই একজন, হুগলি জেলার এক ছাপোষা বাঙালি বাড়ির মেয়ে। আজ আমি আপনাদের আমার জীবনের এমন এক অধ্যায়ের কথা বলতে এসেছি যা হয়তো শুনতে অনেকের কাছেই অস্বস্তিকর ঠেকবে, কিন্তু সত্যিটা হলো এই সমাজের আনাচে কানাচে আমাদের নিজেদের ঘরের ভেতরেই এমন কত গল্প লুকিয়ে থাকে যা সূর্যের আলো দেখে না। আজ আমি সেই গোপন কুঠুরির তালাটা খুলতে চাই। আজ যখন আপনাদের সামনেই কথাগুলো বলছি, আমার পরনে আছে একটি হালকা নীল রঙের তাঁতের শাড়ি, কপালে ছোট্ট একটি লাল টিপ, আর চুলগুলো এলোমেলো করে বাঁধা। খুব সাধারণ একটা সাজ, যা আমার ভেতরের এই ঝড়ো অনুভূতিগুলোর সাথে একেবারেই বেমানান। তবু এই পোশাকেই আমি সবচেয়ে বেশি স্বচ্ছন্দ, কারণ আমার জীবনের বেশিরভাগ জটিল সিদ্ধান্ত এই সাধারণ সাজেই নেওয়া হয়েছে। আমার গল্পটা শুনতে হলে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। মনে মনে হয়তো অনেকেই বলবেন, ধুর, এসব আবার বলার কি আছে। কিন্তু বিশ্বাস করুন, আমার মতো অনেকেই আছেন যারা এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন বা যাচ্ছেন। তাদের জন্য হয়তো আমার এই স্বীকারোক্তিটা একটা আয়নার মতো কাজ করবে। তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এরপর যে কথাগুলো আসবে তা কেবলই আমার জীবন থেকে নেওয়া এক ঝলক সত্য। আমার স্বামী রঞ্জন বয়সে আমার চেয়ে অনেকটাই বড়। একটা সরকারি অফিসে কাজ করে, সারাদিন ফাইলপত্র আর মিটিং নিয়ে ব্যস্ত থাকে। বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায় প্রায়ই। সংসারটা বেশ সুখেরই বলা যায়, অভাব অনটন নেই, সামাজিক প্রতিষ্ঠা আছে। কিন্তু কোথাও যেন একটা শূন্যতা ছিল, যা আমি নিজেও হয়তো ভালো করে বুঝে উঠতে পারিনি প্রথম দিকে। রঞ্জনের ছোট ভাই সায়ন আমার দেবর। সায়ন তখন সবে কলেজ পাশ করে চাকরির চেষ্টা করছে। আমাদের বাড়িতেই থাকত, নিজের পড়াশোনা আর চাকরির প্রস্তুতি নিয়ে ব্যস্ত। বয়সের দিক থেকে সায়ন আমার খুব কাছাকাছি, বলতে গেলে আমার চেয়ে মাত্র 2 বছরের ছোট। রঞ্জন যেখানে রাশভারী কাজের মানুষ, সেখানে সায়ন ছিল উচ্ছল, প্রাণবন্ত, একটু বাউন্ডুলে স্বভাবের। প্রথম দিকে দেবর ভাবির সম্পর্ক যেমন হয়, আমাদের সম্পর্কও ঠিক তেমনই ছিল। খুনসুটি, হাসি ঠাট্টা, টুকটাক ফরমাইশ। আমি ওর জন্য খাবার বানাতাম, ও আমার কেনাকাটা করে দিত। কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্কটা যেন কোথায় পাল্টে যেতে শুরু করল। রঞ্জন যখন অফিস থেকে ফিরতে দেরি করত, তখন সায়নই ছিল আমার একমাত্র সঙ্গী। টিভির সামনে বসে সিনেমা দেখা, হালকা গল্প করা বা রাতের খাবারটা একসাথেই সেরে নেওয়া, এগুলোই যেন আমাদের দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছিল। ওর মুখে সবসময় একটা হাসি লেগে থাকত, যেটা আমার মনকে অদ্ভুতভাবে শান্তি দিত। রঞ্জনের সাথে আমার কথা হতো কম, তার কারণ অবশ্য রঞ্জনের ব্যস্ততা, আমার অভিযোগ ছিল না। কিন্তু সায়ন যেন আমার না বলা কথাগুলোও বুঝে যেত। আমি কি চাই, কি ভালো লাগে, কিসে মন খারাপ হয়, সায়ন যেন আমার ভেতরে সব খবর রাখত। এই অনুভূতিটা প্রথম দিকে ভালো লাগা ছিল, তারপর ধীরে ধীরে তা এক গভীর নির্ভরতায় পরিণত হলো। আমাদের বাড়ির পেছনের দিকের বারান্দাটায় ছোট একটা বাগান আছে। বিকেলবেলা আমি সেখানে বসে চা খেতাম, আর সায়ন প্রায়ই তার পাশে বসে গল্প করত। প্রথম প্রথম সাধারণ গল্পই হতো, তার কলেজ জীবনের কথা, বন্ধুদের কথা, চাকরির চেষ্টার কথা। তারপর একদিন সে আমাকে তার স্বপ্নের কথা বলতে শুরু করলো, তার মনের ভেতরের লুকানো কথাগুলো। সেই সব ব্যক্তিগত গল্পগুলো শুনে আমার খুব ভালো লাগতো। অনুভব করতাম সায়ন আমাকে বিশ্বাস করে, আর আমিও যেন অবচেতনে ওর সাথে মিশে যাচ্ছিলাম। একদিন সন্ধ্যায় হঠাৎ লোডশেডিং হলো, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। রঞ্জন তখনও ফেরেনি। আমি ভয় পেয়ে সায়নকে ডাকলাম। ও তখন নিচে রান্নাঘরেই ছিল। দ্রুত মোমবাতি নিয়ে ওপরে এলো। অন্ধকার ঘরে মোমের আলোয় যখন ওর মুখটা দেখলাম, কেমন যেন এক অন্যরকম অনুভূতি হলো আমার। ওর চোখে এক অদ্ভুত মায়া, এক গভীর আকর্ষণ অনুভব করলাম। সেদিন প্রথম আমাদের হাতের স্পর্শ লেগেছিল। মোমবাতি জ্বালানোর সময় অসাবধানতাবশত আমার হাত ওর হাতে লেগেছিল। মুহূর্তের জন্য এক বিদ্যুৎ তরঙ্গ খেলে গিয়েছিল আমার সারা শরীরে। আমি লজ্জা পেয়ে সরে এলাম, কিন্তু ওর চোখে তাকিয়ে বুঝলাম ও নিজেও সেই অনুভূতিটা অনুভব করেছে। সেই দিনটা আমাদের সম্পর্কের একটা টার্নিং পয়েন্ট ছিল। এরপর থেকে আমাদের চোখে চোখ পড়লেই যেন এক গোপন বার্তা আদান প্রদান হতে লাগলো। হাসি ঠাট্টার মধ্যেও লুকিয়ে থাকতো এক অব্যক্ত চাওয়া। রঞ্জন হয়তো বুঝতে পারত না বা বুঝতে চাইত না, কারণ সে এত ব্যস্ত থাকত যে আমার দিকে মনোযোগ দেওয়ার সময় তার ছিল না। সায়ন আমার মানসিক দুর্বলতার সুযোগ নিতে শুরু করল, বা হয়তো বলা ভালো, আমি নিজেই ওকে সেই সুযোগ করে দিচ্ছিলাম। আমার একাকিত্ব, আমার অবহেলা, আমার না বলা ইচ্ছেগুলো ওর কাছে যেন খোলা খাতার মতো ছিল।
একদিন দুপুরে যখন বাড়িতে কেউ ছিল না, আমি রান্না করছিলাম। হঠাৎ সায়ন এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরল। আমি চমকে উঠেছিলাম, কিন্তু ওর স্পর্শে এক অদ্ভুত শিহরণ অনুভব করেছিলাম। আমার মস্তিষ্ক বলছিল এটা ভুল, এটা অন্যায়, কিন্তু আমার শরীর যেন বিদ্রোহ করছিল, আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। সেদিন আমি বাধা দিতে পারিনি। ওর উষ্ণ নিঃশ্বাস আমার কানে এসে লাগছিল, আর আমি যেন এক ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। সেই দিনটা ছিল আমাদের সম্পর্কের সবচেয়ে অন্ধকার এবং রহস্যময় মোড়। এরপর থেকে আমাদের গোপন অভিসারগুলো বাড়তে লাগলো। বাড়ির ছাদ, রাতের খাবার শেষে সবার ঘুমিয়ে যাওয়ার পর ঘরের ভেতর বা নিছকই কোনো ছুতোয় একা হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই যেন হয়ে উঠছিল আমাদের গোপনতার সাক্ষ্য। সায়ন আমাকে এমনভাবে দেখত, এমনভাবে স্পর্শ করত, যা আমার স্বামী কখনো করেনি। ওর ছোঁয়ায় আমি নিজেকে খুঁজে পেতাম, নিজেকে একজন নারী হিসেবে পরিপূর্ণ অনুভব করতাম। কিন্তু এই গোপন সম্পর্কের সাথে সাথেই আমার ভেতরে বাসা বাঁধছিল এক গভীর অপরাধবোধ। সমাজের চোখে, পরিবারের কাছে, এমনকি নিজের বিবেকের কাছেও আমি অপরাধী ছিলাম। রঞ্জনকে ঠকানোর যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সায়ন অবশ্য এসবের ধার ধারত না। সে সবসময় বলতো, তুমি আমার আর আমি তোমার। ওর এই কথায় আমি ক্ষণিকের জন্য শান্তি পেতাম বটে, কিন্তু পর মুহূর্তেই আবার সেই অপরাধবোধ গ্রাস করত। একদিন সায়ন আমার ফোন হাতে নিয়ে আমার বন্ধুর সাথে কথা বলার ছুতোয় কিছু মেসেজ চেক করে। আমি যখন খেয়াল করি, ও তখন মুছে ফেলেছিল, কিন্তু আমার মনে এক সন্দেহ বাসা বাঁধে। পরে জানতে পারলাম, ও আমার অজান্তেই আমার ফোনের কল লিস্ট বা মেসেজ চেক করত মাঝে মাঝে, হয়তো আমার অন্য কোনো পুরুষ বন্ধুর সাথে সম্পর্ক আছে কিনা সেই ভয়ে। এটা একরকম মানসিক চাপ সৃষ্টি করেছিল আমার উপর। ও আমাকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে চাইতো যেন আমি কেবল ওরই সম্পত্তি। একবার আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমাদের এই সম্পর্কটা ঠিক নয়, এটা বেশি দিন চলতে পারে না। কিন্তু সায়ন তখন আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিল। সে হুমকি দিয়েছিল, যদি আমি ওর থেকে দূরে চলে যাই তাহলে সে আমাদের এই সম্পর্কের কথা রঞ্জনকে বলে দেবে, আর যদি রঞ্জন জানতে পারে তাহলে কি হবে তা ভেবেই আমি শিউরে উঠতাম। রঞ্জন খুব রাশভারী মানুষ, এই কথা জানলে সে হয়তো আমাকে ত্যায্য করবে, বা তার সাথে আমার সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে। সায়ন জানতো আমার দুর্বলতা কোথায়। সে আমার ভয়কে কাজে লাগাতে শুরু করলো। আমার স্বাধীনতা ধীরে ধীরে সীমিত হয়ে আসছিল। আমি যেন নিজের ইচ্ছের বিরুদ্ধে ওর কাছে বাধা পড়ে গিয়েছিলাম। প্রতিটি মুহূর্তে মনে হতো আমি একটা গভীর চোরাবালিতে আটকে গেছি, যেখানে আমার নিজস্বতা, আমার সম্মান সবটাই হারিয়ে যাচ্ছে। আমার হাসি ম্লান হয়ে গিয়েছিল, মুখে লেগে থাকতো এক চাপা ভয়। এই সম্পর্কে টানাপোড়েন আমার মানসিক শান্তি নষ্ট করে দিয়েছিল। রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল, দিনে শান্তি পেতাম না। আমি বুঝতে পারছিলাম আমি ধ্বংসের পথে এগিয়ে চলেছি। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আমি মরিয়া হয়ে উঠেছিলাম। একদিন সায়ন তার এক বন্ধুর বাড়িতে যাওয়ার নাম করে দুদিনের জন্য বাইরে গেল। সেই দুদিন আমার কাছে ছিল এক মুক্তি। আমি এই সময়টা সদ্ব্যবহার করার সিদ্ধান্ত নিলাম। আমি রঞ্জনের সাথে কথা বললাম। হ্যাঁ, রঞ্জনকে সবটা বলিনি, কেবল আমার মনের ভেতরে শূন্যতা আর ওর প্রতি আমার অভিযোগগুলো খুলে বললাম। আমি বললাম, আমার মনে হয় আমাদের সম্পর্কে কোথাও একটা দূরত্ব তৈরি হয়েছে। আমি নিজেকে একা অনুভব করি। রঞ্জন প্রথমে অবাক হয়েছিল, কিন্তু তারপর আমার কথাগুলো মন দিয়ে শুনল। হয়তো ওর মনেও একটা চাপা অপরাধ বোধ ছিল। সে আমাকে বোঝালো, অফিসের চাপ, দায়িত্ব এসবের কারণে সে আমার দিকে মনোযোগ দিতে পারেনি। আমরা দুজনে একসাথে সিদ্ধান্ত নিলাম আমাদের সম্পর্কটাকে নতুন করে গড়ে তুলতে হবে। সেই দিন রাতে আমরা একসাথে অনেক গল্প করলাম। পুরনো দিনের কথা, আমাদের ভালোবাসার শুরুটা, ভবিষ্যতের স্বপ্নগুলো। মনে হলো রঞ্জনের সাথে আমার সম্পর্কটা যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। আমি সায়নের সাথে আমার গোপন সম্পর্কটার কথা সরাসরি রঞ্জনকে বলতে পারিনি, কারণ সেই পরিস্থিতিতে সে সেটা নিতে পারত না, আর আমিও এত বড় ঝুঁকি নিতে চাইনি। কিন্তু আমি নিজের মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, এই ভুল আর কখনো হতে দেব না। সায়ন যখন ফিরে এলো, আমি ওর সাথে সরাসরি কথা বললাম, সায়ন, আমাদের এই সম্পর্কটা এখানেই শেষ। ও প্রথমে মানতে চাইল না, আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করলো, কিন্তু এবার আমি আর ভয় পাইনি। আমি দৃঢ়ভাবে ওকে বুঝিয়ে দিলাম যে আমি আমার জীবনটা নতুন করে শুরু করতে চাই। যদি সে এই বিষয়ে কোনো রকম সমস্যা করে তাহলে আমি সবটা রঞ্জনকে বলতে বাধ্য হব, আর তার পরিণতি কি হবে সে নিজেও জানে। আমার দৃঢ়তা দেখে সায়ন হতবাক হয়ে গিয়েছিল। সে বুঝতে পারল এবার আমি সত্যি সত্যি সরে আসতে চাইছি। কিছুদিন পরেই সায়ন অন্য শহরে চাকরির সুযোগ পেয়ে বাড়ি ছেড়ে চলে গেল। আমাদের দুজনের মাঝে একটা অদৃশ্য দেয়াল তৈরি হলো। আমি মুক্তি পেলাম সেই দমবন্ধ করা সম্পর্ক থেকে। প্রথম খুব কষ্ট হয়েছিল, কারণ একটা দীর্ঘ সময়ের মানসিক টানাপোড়েন আমাকে ক্লান্ত করে দিয়েছিল। কিন্তু ধীরে ধীরে আমি স্বাভাবিক জীবনে ফিরে এলাম। আমি রঞ্জনের সাথে আমার সম্পর্কটা নতুন করে গড়ে তুলেছি। এখন আমরা দুজনকে আরও বেশি করে সময় দিই, একে অপরের কথা শুনি। আমার মনে হয় যে কোনো সম্পর্কে মানসিক সংযোগ এবং পারস্পরিক শ্রদ্ধা খুবই জরুরি। যখন সেই শ্রদ্ধা ভেঙে যায় তখনই বিপদ আসে। আমার এই গল্পটা হয়তো অনেকের কাছেই বিতর্কের জন্ম দেবে,
কিন্তু আমি বলতে চাই, জীবনটা খুব জটিল। অনেক সময় আমরা এমন পরিস্থিতির শিকার হই যখন আমাদের মন এবং মস্তিষ্ক আলাদা পথে চলে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের নিজেদের বিবেকই আমাদের পথ দেখায়। সমাজের সীমা, নৈতিকতার বাঁধন, এগুলো হয়তো অদৃশ্য, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। হয়তো আমার গল্পটা একটা সতর্কবার্তা হিসেবে কাজ করবে। সম্পর্ক যতই গভীর হোক না কেন, কিছু সীমা অতিক্রম করা উচিত নয়। নিজের বিবেককে জাগিয়ে রাখুন, কারণ দিনের শেষে আপনার শান্তিটাই সবচেয়ে বেশি জরুরি। কোনো আবেগপ্রবণ মুহূর্তে এমন কোনো ভুল করে বসবেন না যার জন্য আপনাকে সারা জীবন অনুশোচনা করতে হয়। প্রতিটি সম্পর্ককে সম্মান করুন এবং নিজের জীবনে সততা বজায় রাখুন।